Hello viewers, my beloved students and respected guardians. আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কামরুলস অ্যাকাউন্টিং কেয়ারে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটি স্পেশাল সেগমেন্ট নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের যে হিসাব বিজ্ঞানের উপর অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা কিভাবে সম্পূর্ণ করবে তার উপরে আমি বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে শুরু করি। শুরুতে একটা কথা বলি, তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। অনেকেই হিসাব বিজ্ঞান এইভাবে লেখো, প্লিজ এভাবে লিখবে না। তোমার বিষয়টার নামটা যদি প্রথমে ভুল দেখে যিনি মূল্যায়ন করবেন, তোমার প্রতি একটা বিরূপ ধারণা সৃষ্টি হবে, তার মানে তোমার যথাযথ মূল্যায়ন হবে না। হিসাব বিজ্ঞানটা লিখতে হবে এইভাবে, হিসাব বিজ্ঞানের মধ্যে কোনো স্পেস থাকবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। যাই হোক, তোমার অ্যাসাইনমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে ক অংশ আর একটা হচ্ছে খ অংশ। ক অংশে কিছু প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো তোমাকে লিখতে হবে। আর খ অংশে দেওয়া আছে কিছু একটা ব্যবহারিক প্রশ্ন, যেটা তোমাকে সমাধান করতে হবে। একটা অঙ্ক দেওয়া আছে যেটা তোমাকে সমাধান করতে হবে। আমি একে একে সবগুলো সমাধান করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। দেখো, ক অংশে প্রশ্ন দেওয়া আছে। প্রথমে 1 নম্বর প্রশ্ন, ক অংশ সমাধান করছি আমরা। তাহলে ক অংশ 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, হিসাব বিজ্ঞান কি? তাহলে আমি 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো একটা প্রক্রিয়া। আমরা তাহলে 1 নম্বর প্রশ্নটি সমাধান করে ফেললাম। দেখো 1 নম্বর প্রশ্নটার উত্তরটা কি হলো, হিসাব বিজ্ঞান কি? এটার অ্যান্সারটা হচ্ছে, হিসাব বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া। প্রক্রিয়া হচ্ছে যে প্রসেস, কাজ করার মাধ্যম, যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক কার্যাবলী লিপিবদ্ধকরণ, মানে ব্যবসায় যে আর্থিক কাজগুলো হয়, অর্থের সাথে সম্পর্কিত যে ঘটনাগুলো হয় সেগুলোকে লিখা, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। আর্থিক ফলাফল বলতে ব্যবসায়ের লাভ ক্ষতিকে বোঝাচ্ছে। ব্যবসায়ের লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। আর আর্থিক অবস্থা বলতে ব্যবসায়ের সম্পদ ও দায় নিরূপণ করা হয়। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা শেষ করে ফেললাম। পারবে না তোমরা লিখে ফেলতে? ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নটা অ্যান্সার করে ফেলবে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা কি সেটা দেখব এবং 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে দেওয়া আছে, হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লেখো। দেখো, 2 নম্বর প্রশ্নটিও আমরা সমাধান করে ফেললাম। হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লেখো। সেই 2টি উদ্দেশ্য লেখা হলো, 1 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আমরা যে হিসাব নিকাশ করি সেটা কেন করি? আমরা জানি একটা ব্যবসায়ের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা নির্ণয় করতে হবে। মানে ব্যবসাটা কি লাভ করতেছে না ক্ষতি করতেছে, তাদের সম্পদ কি বাড়ছে না কমছে, এইসব তথ্যগুলো জানার জন্য আমরা হিসাব বিজ্ঞানের সাহায্য নিই। এরপরে হিসাব বিজ্ঞানের আরেকটা অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে বিভিন্ন পক্ষকে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞান একটা নির্দিষ্ট সময় শেষে কতগুলো প্রতিবেদন প্রস্তুত করে, যেমন তোমরা পরীক্ষা শেষে একটা রিপোর্ট কার্ড পাও, এতে করে তোমাদের ফলাফলটা তোমরা জানতে পারো। তদ্রূপ হিসাব বিজ্ঞানও কতগুলো প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে বিভিন্ন পক্ষকে ব্যবসা সম্পর্কে তথ্য সরবরাহ করে। সেই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় তথ্য ব্যবস্থা। যাই হোক, আমরা 2 নম্বর প্রশ্নটাও সমাধান করে ফেললাম। এবার 3 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নটা আমি এখানে লিখব না। 3 নম্বর প্রশ্নটা দেখার জন্য আমারই এই চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো। সেম এই প্রশ্নটার জন্য আমি একটা ভিডিও আপলোড করেছি পূর্বে, সেই ভিডিওটার
লিঙ্কটা আমি ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নেবে। এবার 5 নম্বর প্রশ্নটি দেখো। 5 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমরা এখন অ্যান্সার করব। 5 নম্বর প্রশ্নটা দেখো মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কী। সেটার অ্যান্সারটা হচ্ছে, প্রথমে তোমরা চাইলে মূল্যবোধটা কী সেটা লিখতে পারো। সেটা যদিও আমি এখানে লিখে নিই, তারপরে তোমরা একটু শুনে রাখো। মূল্যবোধ হচ্ছে কোনো ব্যক্তি বা সমাজের দীর্ঘদিনের ধ্যান ধারণা, যার উপর ভিত্তি করে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় এবং ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করা হয়। এটাকে বলা হয় মূল্যবোধ। আমি মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কী সেটা নিয়ে আলোচনা করছি। সততা ও দায়িত্ববোধের বিকাশ, এটা একটা পয়েন্ট। এখানে কি বলা হচ্ছে, হিসাব বিজ্ঞানের রীতিনীতি অনুসরণের মাধ্যমে চারিত্রিক সততা তৈরি হয় এবং যা নিয়মিত পালনের মাধ্যমে দায়িত্ববোধের বিকাশ হয়। যেমন হিসাব কাজগুলো যখন সঠিকভাবে তুমি নিয়ম নীতিগুলো ফলো করে যখন করবা, তখন তোমার ভিতর তহবিল তসরুপ মানে চুরি করার প্রবণতা থাকবে না। আর এর ফলে তোমার চারিত্রিক সততা সৃষ্টি হয়, যা তুমি নিয়মিত অনুসরণ করলে তোমার ভিতরে অন্য কেউ যখন চুরি করতে চাইবে সেটা তুমি ধরার জন্য চেষ্টা করবে, তোমার ভিতরে একটা দায়িত্ববোধ সৃষ্টি হবে। এরপর পয়েন্টটা দেখো, ঋণ পরিশোধ সচেতনতার সৃষ্টি। এখানে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের মূল্যবোধ জাগ্রত করে, যা ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস করে। তুমি যে ঋণ নিলা, তোমার ভিতরে একটা দায়বদ্ধতা থাকবে, এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। আর এর ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা থাকবে না, তুমি চেষ্টা করবা ঋণটা পরিশোধের জন্য। এর পরের পয়েন্টটা দেখো, কর প্রদানে মূল্যবোধ সৃষ্টি। করটা কি? কর হচ্ছে আমাদের আয়ের একটা অংশ, আমরা যখন সরকারকে বাধ্যতামূলকভাবে দিই সেটাকে কর বলে। আর এই কর হচ্ছে সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। তো হিসাব কার্য তুমি সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে প্রকৃত আয় ব্যয় নির্ণয় করা সম্ভব। আর তুমি যদি তোমার আয় বা ব্যয় কত তা জানতে পারো, তাহলে এর উপরে তুমি কর কত হবে সেটাও বের করতে পারবে, যা তোমাকে কর প্রদানে উৎসাহিত করে। এরপর লক্ষ্য করো মিতব্যয়িতার মূল্যবোধ সৃষ্টি। মিতব্যয়িতার মূল্যবোধ বলতে কি বোঝায়? অপচয় কম করা, পূর্ব পরিকল্পিত বাজেট অনুযায়ী যাবতীয় ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা হয়। মানে তুমি আগেই নির্ধারণ করো কতটুকু ব্যয় করবা, তার মানে অপ্রয়োজনীয় ব্যয়ের তোমার সুযোগ নেই, যা মিতব্যয়িতার মূল্যবোধ সৃষ্টি করে। এরপরে হচ্ছে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। এখানে কি লিখেছি? সকল ধর্মেই সত্য ও ন্যায়নিষ্ঠার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা সত্য কথা। সব ধর্মেই ভালো কাজ, সততা, ন্যায় অনুসরণ করতে বলা হয়েছে। তো হিসাব কার্য সততার মধ্য দিয়ে পরিচালনার মাধ্যমে আমাদের মাঝে ধর্মীয় মূল্যবোধটাও সৃষ্টি করে। তো আমরা ক অংশের সবগুলো প্রশ্নেরই সমাধান করে ফেলছি। এখন আমরা খ অংশের সমাধান করব। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব। আর কোথাও এখন আমরা খ অংশের সমাধান করব। খ অংশের প্রশ্নটা আমি এখানে লিখে নিয়েছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। খ অংশে আমাদের কি বলেছে? নিম্নের লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে এগুলোর প্রভাব দেখাও। তার মানে খ অংশের দুইটা অংশ আমরা সমাধান করতে হবে। প্রথমে লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করব এবং এটার একটা হিসাব সমীকরণের মাধ্যমে এটার আবার প্রমাণ দেখাবো আমরা। প্রথমে আমি লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো এই অংশটা করে দেখাচ্ছি। তাহলে এটা তোমরা কিভাবে করবে দেখো, ফরম্যাটটা করবে এইভাবে, উপরে লিখবা লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা হলো। এখানে তারিখের ঘর দিবা, তারপরে তোমরা লেনদেনটা লিখবা। আমি এখানে লেনদেনটা লিখবো না, আমি জাস্ট কারণটা ব্যাখ্যা করে তোমাদের দেখাবো। তারিখ, এখানে তোমরা লেনদেনটা লিখবা, এখানে লিখবা কারণ বা ব্যাখ্যা।
দেখো প্রথম লেনদেনটা কি, 2020 সালের 1 জানুয়ারি একজন চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করে। তাহলে এখানে দিবা 2020 জানুয়ারি 1, এখানে লিখবা নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করে, লেনদেনটা লিখলা। লিখার পর এবার এখানে কারণটা কিভাবে লিখবে, কারণটা লিখতে হবে এভাবে, এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে সেটা যদি লক্ষ্য করো, জনাব প্রদ্যুৎ এই চেম্বারটার মালিক, সে বা এই ব্যবসাটার মালিক, সে ব্যবসায়ে কিছু নগদ টাকা এনেছে। তাহলে এখানে আমরা লিখব কি পরিবর্তনটা হয়েছে, কেন এটাকে আমরা লেনদেন বলছি। ব্যবসায় কিছু নগদ টাকা এসেছে এবং চিকিৎসার সরঞ্জাম, এটা একটা সম্পদ এসেছে। তাহলে সেটাকে আমরা কীভাবে লিখব, দেখো একদিকে ব্যবসায়ের নগদ ও চিকিৎসা সরঞ্জাম সম্পদ, নগদ এবং চিকিৎসা সরঞ্জাম আমাদের জন্য, এই চেম্বারের জন্য বা এই ব্যবসায়ের জন্য সম্পদ। তাহলে তাদের ব্যবসায় কিছু সম্পদ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কি হলো, এই দুইটা জিনিস কে দিল, মালিক দিল। আর মালিক ব্যবসার শুরুতে যাই দিবে সেগুলোকে মূলধন বলতে হবে। তাহলে অন্যদিকে লিখতে হবে মূলধন বৃদ্ধি পেল। আমরা 1 তারিখের লেনদেনটার পর এখন জানুয়ারি 10 তারিখের লেনদেনটা দেখব। মোট 20 জন রুগী দেখে 10,000 টাকা পেলেন। তার মানে এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, ওরা পণ্য বিক্রয় করবে না, ওরা রুগী সেবা দিয়ে টাকা ইনকাম করবে। আচ্ছা যাই হোক, রুগী দেখে কিছু টাকা পেলো, তার মানে নগদ সম্পদ বৃদ্ধি পেল। তাহলে এখানে লিখবা নগদ সম্পদ বৃদ্ধি। আচ্ছা প্রথমে তোমরা এখানে এই কথাটা লিখবা প্রত্যেকটা লেনদেনের কারণের ক্ষেত্রে, এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এরপরে লিখবা এখানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কারণ সেবা দিয়ে কিছু টাকা পেলাম, সেজন্য নগদ সম্পদ বৃদ্ধি ও সেবা দেওয়ার মাধ্যমে তাদের আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখবা ও সেবা আয় বৃদ্ধি পেয়েছে। এরপরে জানুয়ারি 20 তারিখ চেম্বার আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। তো ঋণ নেওয়ার ফলে কি হলো, ব্যবসায় কিছু টাকা আসলো এবং এই ঋণটা অবশ্যই পরিশোধ করতে হবে, তার মানে ব্যবসার একটা দায়ও বেড়ে গেল। যাই হোক, তাহলে এখানে তোমরা লিখবা সেম আগের মতোই, এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, একদিকে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে ঋণ বাবদ দায় বৃদ্ধি পেয়েছে। এরপরে জানুয়ারি 25 তারিখের লেনদেনটা দেখো, চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করেন। তো চেম্বারের ভাড়া দিচ্ছি আর ভাড়া বাবদ তো কিছু টাকা দিতে হবে। তাহলে এখানে কীভাবে লিখবা, সেমভাবে এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, একদিকে ভাড়া বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা খ অংশের প্রথম পার্টটা শেষ করে ফেললাম। আর এখান থেকে আমরা যদি পরবর্তী অংশটা করার জন্য কিছু হেল্প হবে আমাদের, এখানে দেখো এখানে আলাদা আলাদা নামে কয়টা সম্পদ আছে সেটা একটু আমরা চিহ্নিত করব। নগদ একটা সম্পদ, চিকিৎসা সরঞ্জাম একটা সম্পদ। দেখো তো এখানে
এই দুইটা সম্পদ ছাড়া আর কোনো ভিন্ন নামের কোনো সম্পদ আছে কিনা। এখানে নগদ, সেটা তো একবার সিলেক্ট হয়ে গেছে, তাহলে এটা আর আসবে না। এখানেও নগদ আছে, সেটাও এসে গেছে। এখানেও নগদ আসে, সেটাও এসে গেছে। তাহলে সম্পদ পেলাম আমরা টোটাল দুইটা, নগদ এবং চিকিৎসা সরঞ্জাম। যাই হোক, এরপরে আর কোনো দায় আছে কিনা। হ্যাঁ, একটা মাত্র দায় আমরা দেখতে পেয়েছি অঙ্কটা যখন আমরা কারণ লিখেছি। এখানে একটা ঋণ আছে, সেটা হচ্ছে দায়। তার মানে হিসাব সমীকরণের অঙ্কটা সমাধানের সময় আমরা যে ফরম্যাটটা করব সেটা কিভাবে করব। আমাদের সম্পদের জন্য হবে দুইটা কলাম, টাকার কলাম, আর দায়ের জন্য হবে একটা টাকার কলাম, মালিকানা সত্ত্বের জন্য বাধ্যতামূলকভাবে একটা কলাম থাকবে। তার মানে 4টা কলাম হবে আমাদের, টাকার কলাম 4টা। ফরম্যাটটা কীভাবে করছি দেখো। প্রথমে একটা বার নিবে, উপরে তোমরা লিখবা হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। তো এটা হচ্ছে তারিখের কলাম। প্রথমে তারিখ, তারপরে দুই পাশে দুইটা ঘর করে ফেললাম। যাই হোক, এরপরে উপরেরটা একটু চিকন করে করব আমরা। ওকে, এরপর এখানে মধ্যখান বরাবর করব। কেন? সম্পদের জন্য দুইটা, দায়ের জন্য একটা, মালিকানা সত্ত্বের জন্য একটা, এইভাবে হবে। তাহলে এদিকে সমান চিহ্নের এদিকে থাকবে দুইটা, এদিকে থাকবে দুইটা। তাহলে এটাকে একদম বরাবর মধ্যখান বরাবর করে ফেলি। এই মধ্যখান করে ফেললাম। মধ্যখান করে এবার সম্পদের জন্য দুইটা, সম্পদের দুইটা হয়ে গেল, দায়ের জন্য একটা, আর একটা মালিকানা সত্ত্বের জন্য। তাহলে এবার এখানে লিখে ফেলো, এটা হচ্ছে তারিখ সম্পদ, সম্পদ হচ্ছে এ, এটা হচ্ছে দায়, দায়কে আমরা সংক্ষেপে এল বলবো। এই প্লাস চিহ্নটা এই দাগ বরাবর হবে। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটাকে তোমরা ই বলো। এইটা হচ্ছে মন্তব্য। তোমরা কেউ যদি বুঝে করতে চাও কিভাবে অঙ্কটা করবে, আমার চ্যানেলে হিসাব সমীকরণের অঙ্ক সমাধানের কৌশল নিয়ে ধারাবাহিক কয়েকটা ক্লাস আছে, সেটা যদি দেখো তাহলে তোমরা খুব সহজেই রপ্ত করতে পারবে। দেখো, আমরা সম্পদগুলো কী কী শিখেছিলাম। একটা হচ্ছে নগদ, নগদ একটা সম্পদ পেয়েছিলাম। আর একটা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, একটা সম্পদ ছিল। সেই সম্পদগুলোর নামটা আমরা লিখে ফেলব। দায় ছিল একটা, যেটার নাম ছিল ঋণ। আচ্ছা, মালিকানা সত্ত্বে এখানে কি লিখব? মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টা। সেই 4টা মালিকানা সত্ত্বের উপরে কী প্রভাব ফেলে সেটা আমরা এখানে লিখব। মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সেজন্য এটার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটা প্লাস, বাড়বে। আয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সেজন্য আয়ের সামনে প্লাস। ব্যয়ের সামনে দেখো মাইনাস, তার মানে ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আরটা হচ্ছে উত্তোলনের কারণেও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তোমরা হিসাব সমীকরণে এভাবে পড়েছিলাম। এবার আমি একে একে প্রশ্ন দেখব, সমাধান করব। তারিখের ঘরে লিখে ফেলো 2020 জানুয়ারি 1 তারিখের লেনদেনটা কি হলো? জনাব প্রদ্যুৎ ব্যবসাকে নগদ কিছু টাকা দিল, তার মানে ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য নগদের ঘরে 50,000 যোগ করলাম। এবং সে একটা চিকিৎসা সরঞ্জামও দিল, তার মানে চিকিৎসা সরঞ্জাম সম্পদটা বেড়ে যাচ্ছে, সেজন্য চিকিৎসা সরঞ্জাম সম্পদের ঘরে 1 লক্ষ টাকা লিখব। আচ্ছা, এই দুইটা জিনিসই মালিক দিয়েছে, আর মালিক ব্যবসাকে যা দেয় তাকে বলি মূলধন। মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তার মানে কত টাকা? এই দুইটা জিনিস মিলেই মূলধন, দুইটাই সে প্রদান করেছে, তার মানে মূলধনের পরিমাণ হবে 1,50,000। আর মালিকানা সত্ত্বের কলামে যদি কোনো অ্যামাউন্ট বসে সেটার কারণটা আমরা এখানে লিখব। তো এটা কি? এটা হচ্ছে মূলধন। মূলধনের কারণে মালিকানা সত্ত্বে আমরা লিখেছি, তাহলে এখানে লিখে দিব মূলধন। দেখো, উভয় পাশে মিলবে। এইখানে সমান সমান চিহ্নের এই পাশে 1,50,000, সমান সমান চিহ্নের এই পাশেও 1,50,000। তোমরা
কঠিনভাবে করার প্রয়োজন নেই, সহজভাবে করো। বারবার ব্যালেন্সিং না করে আমরা শেষে একেবারে ব্যালেন্স বের করতে পারবো। তাহলে আমরা এখন এখানে আর উদ্ধৃত্ত বের করব না, কঠিন করার দরকার নেই, সহজভাবে করো। জানুয়ারি 1, এরপরে জানুয়ারি 10। কারো মনে প্রশ্ন আসতে পারে মেইন বইয়ে তো ওভাবে দেওয়া আছে, আপনি এভাবে করলে কি হবে? অবশ্যই হবে, কারণ বিগত আমার বোর্ড পরীক্ষার্থী আমার স্টুডেন্টরা করে আসতেছে, তারা নাম্বার পাচ্ছে, এবং আপার ক্লাসে বিবিএর স্টুডেন্টদেরকেও করানো হচ্ছে, বিবিএর বইগুলোতে এভাবে করা আছে, কোনো সমস্যা হবে না। যাই হোক, জানুয়ারি 10 তারিখে দেখো মোট 20 জন রুগী দেখে 10,000 টাকা পেলেন। তার মানে কি, তার কাছে কিছু টাকা আসতেছে। আর এই টাকাটা কেন আসতেছে? শেষ রুগী দেখে সেবা দিয়েছে, আর এর মাধ্যমে তার আয় হয়েছে, তার মানে তার আয় বেড়েছে। দুইটা জিনিস, তার কাছে কিছু টাকা আসলো, 10,000 সম্পদ, তার মানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য 10,000 নগদের ঘরে যোগ। আচ্ছা, অন্যদিকে এই টাকাটা কেন পেল? সে রুগী দেখে সেবা প্রদানের মাধ্যমে ইনকাম করলো, তার মানে তার আয় বাড়লো, আর আয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সেই জন্য গিয়ে এখানে আবার 10,000 টাকা যোগ। তো এখানে কোনো প্রভাব পড়লে মালিকানা সত্ত্বে সেটার কারণটা এখানে লিখতে হবে। তাহলে এটা কিসের কারণে? আমরা চাইলে সেবা আয় লিখব, সেবা আয়। দেখো 2 5 সমান সমান, এদিকেও 10,000 প্লাস, এদিকেও 10,000 প্লাস। তাহলে আমরা 10 তারিখের লেনদেনটাও শেষ করে ফেললাম। এরপরে 20 তারিখ। 20 তারিখের লেনদেনটা দেখো তো, চেম্বার আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। তো ঋণ নেওয়ার ফলে ব্যবসায় কিছু টাকা আসলো, সো নগদান হিসেবে আমরা যোগ করব 50,000। ঋণ নিলে আমাদের কাছে টাকা আসে না, সেজন্য নগদে যোগ করলাম। আর ঋণ নেওয়ার ফলে এই ঋণটা আমাদেরকে তো পরিশোধ করতেই হবে, তার মানে এটা আমাদের জন্য হেডেক, তার মানে এটা আমাদের জন্য দায়। তাহলে আমাদের দায়ের পরিমাণ বেড়ে গেল কত টাকা? 50,000। তাহলে দায়ের এখানে আমরা যোগ করলাম 50,000। দেখো মালিকানা সত্ত্বে কোনো কিছু আসে নাই, সেজন্য আমরা মন্তব্য কিছু লিখব না। আশা করছি ক্লিয়ার সবার কাছে। দেখো 2 পাশ সেম, 50,000 সমান 50,000। এরপর আমরা 25 তারিখের লেনদেনটা দেখব। চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করেন। তো চেম্বারের ভাড়া দিল, এর জন্য তার কাছ থেকে নিশ্চয়ই নগদ টাকা চলে যাবে, সেজন্য নগদ থেকে 5,000 টাকা মাইনাস হবে, যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, কমে যাচ্ছে। দেখো অ্যাকাউন্টিংয়ে মাইনাস করলে বা ব্র্যাকেট দিলেই বোঝাবে এটা মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, তো ভাড়াটা তার জন্য কি একটা খরচ না? আর দেখো খরচের কারণে মালিকানা সত্ত্ব কী প্রভাব পড়ে? ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কমে, সেই জন্য ব্যয়ের আগে মাইনাস চিহ্ন। তার মানে এখান থেকে আমাদের মাইনাস করতে হবে 5,000। এখানে তুমি কারণটা লিখে দাও, এটা কিসের জন্য মাইনাস হলো? ভাড়া ব্যয়ের জন্য, বা শুধু ভাড়া লিখলেও হবে। দেখো 2 পাশ মিলল কিনা, এদিকে -5,000 সমান সমান -5,000, তাহলে উভয় পাশ মিলে গেল। আমার হিসাব সমীকরণে ইনপুট শেষ হয়ে গেল, এবার আমি চেক করে দেখব মিলল কিনা। এবার আমি জেডটা বের করে দেখাবো। দেখো এদিকে শুরুতে কত আছে? 50,000। প্রত্যেকটা কলামের প্রত্যেকটা হিসাবগুলোর আমরা এখন যোগ বিয়োগ করে রেজাল্টগুলো বের করবো, যেটাকে বলা হয় জেড। 50,000-এর সাথে 10,000 কী হবে? যোগ। 60,000। 60,000-এর সাথে আবার 50,000 যোগ, তাহলে 1,10,000। 1,10,000 থেকে 5,000 বিয়োগ, তাহলে এখানে থাকবে 1,05,000। এদিকে চিকিৎসা সরঞ্জামে কোনো প্রভাব নেই, শুধু 1,00,000 টাকা, তাহলে এদিকে 1,00,000 টাকা বরাবর থাকবে। ঋণে কোনো প্রভাব নেই, শুধু 50,000, সেজন্য এখানেও 50,000 বসবে। মূল মালিকানা সত্ত্ব দেখো তো 1,50,000 প্লাস 10,000, তার মানে 1,60,000। সেখান থেকে আবার 5,000 মাইনাস হবে, তার মানে 1,55,000। এটা তো জের গেল, একটা দাগ টেনে শেষ করব আমরা। এবার আমরা মোটটা চেক করব, মোট উভয় পাশ মিলল কিনা সেটা জানার জন্য নিচে এগুলো একটু মুছে দাও। দেখো এই পাশে 1,00,000
আর 1,05,000, তার মানে যোগ করলে কত হয়? এখানে 2,05,000। এই পাশে কত? 1,50,000 আর 50,000 যোগ 1,55,000 আর 50,000 যোগ করলে কত হবে? তাও 2,05,000। দেখো তো, তাহলে দুই পাশ মিলে গেল। সো হিসাব সমীকরণের প্রভাবটা প্রমাণিত হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করছি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণরূপে সমাধান করা হয়ে গেল। তোমরাও অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সাবমিট করবে, উপরে কাভার পেজটা সুন্দরভাবে দিবে, সুন্দরভাবে লিখবে। আমরা 1 নম্বর অ্যাসাইনমেন্টটা শেষ করলাম। তো পরবর্তী অ্যাসাইনমেন্ট দিলেও আমি এভাবে তোমাদেরকে সমাধান করে দিব। তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দাও, তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টটি সবার আগে তুমি পেয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।